ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে পয়েন্ট অফ অর্ডার। আচ্ছা বলেন কলিম, মাননীয় সদস্য। জি, কলিমউদ্দিন মিলন সাহেবকে মাইক দেন, বলেন। মাননীয় স্পিকার স্যার, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আজকে 3 দিন যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের যে মেডিকেল কলেজ, সেখানে এখনো কোনো হাসপাতাল চালু হয় নাই। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হসপিটালটি চালু না হওয়াতে 2020-21 সনের ছাত্রছাত্রীরা যারা এখন MBBS ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা না হওয়ার কারণে আজকে 3 দিন যাবৎ তারা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা মনে করি সকল 1000 কোটি টাকা ব্যয় হওয়ার পরেও এই মেডিকেল কলেজটি 500 শয্যা বিশিষ্ট চালু না হওয়ার কারণে শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই রাজপথে যারা আছে সেই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য আমরা এই সংসদে আশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন, বক্তব্য দেওয়া হয়ে গেছে। এটা তো কোনো পয়েন্ট অফ অর্ডার হল না। পয়েন্ট অফ অর্ডার হবে সংসদে চলমান বিষয়ের উপরে। এইরকম মিটিং, মিছিল, অবরোধ, তারপরে মানববন্ধন, এ তো বাংলাদেশের বিধিলিপি। শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন, শিক্ষকরা আমার কাছে এসেছিলেন আজকে, আরও অন্যান্য আছে। তো এগুলো আপনারা বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দিবেন মাননীয় সদস্যের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে। আপনি একটা নোটিশ দেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সংসদ সদস্য, ঢাকা 19। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি মহান রাব্বুল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদ দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের জনক এবং আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা এবং আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্র এবং এদেশের ভোটের অধিকারের জন্য আমৃত্য সংগ্রাম করেছেন। সাম্য, মানবিক এবং ন্যায় হিসাবে বাংলাদেশের নতুন যাত্রাপথে নেতৃত্ব দানকারী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাবা আশুলিয়া জনগণকে, যারা বা ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে, তাদের কথা বলার জন্য। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতা যুদ্ধে 71 সালে যে 20 সেনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীনতা করেছেন। আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জানাতে চাই জুলাই বিপ্লবে যাদের রক্তে এবং কষ্টের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে ফিরে পেয়েছি এবং এই মহান সংসদে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, গতকাল ছিল 23শে জুন। আমরা জানি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিন এই দলটি জন্ম হয়েছিল। আমরা এটাও ভুলে যাই নাই যে 23শে জুন 1957 সালে পলাশীর কারণে চক্রান্তের মাধ্যমে মীর জাফর এবং আরও অনেকের চক্রান্তে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। 190 বছর আমাদের পরাধীন থাকতে হয়েছে। আমি কেন এই প্রসঙ্গে বলছি? কারণ তাদের একটি গোপন কর্মসূচি ছিল
যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে, মানববন্ধন হবে। আমরা দেখেছি 91 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, শেখ হাসিনা বলেছিল আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। তারা 173 দিন হরতাল করেছিল। তারা সব সময় দেশকে একটি অরাজকতা তৈরি করতে চায়, গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। 17 বছর কি করেছে সেই কাহিনী আমরা জানি। এবং শুধু তাই না, কাকতালীয়ভাবে আমরা দেখেছি যে 96 সালে যখন সে শপথ নেয় তখনও সেটা ছিল 23শে জুন 1996। অতএব এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। মাননীয় স্পিকার, দেখেন আমরা 17 বছর এতে জুলুম অত্যাচার কত কিছু হয়েছে সেই কাহিনী আমরা সবাই জানি। এমন নির্বাচন বাংলাদেশের মানুষকে সে শিখিয়ে গেল, এইটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখে নাই। আমরা কি দেখলাম? আমরা 2014 সালে নির্বাচন দেখলাম, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আমি দেখেছি একটি দলের প্রধান দায়িত্ব দিয়েছে যে আপনি ওই তারিখে মনোনয়ন প্রত্যাহার করেন। তারা ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, দাঁড়ে দাঁড়িয়ে গেছে, ডিসি সাহেবরা সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে নাই। অর্থাৎ বিশ্বের কাছে দেখাতে হবে যে হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ দল আছে, আমরা নির্বাচন করছি। আমরা দেখলাম কি 2018 সালে যে নির্বাচনে আমরা গিয়েছিলাম, আমরা পালিয়ে পালিয়ে নির্বাচন করেছি। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। কত ভোট দিলে একজনকে কত ভোটে বিজয়ী করা যায় সেই মহা উৎসব চলেছে। আমরা দেখলাম 2024 সালের নির্বাচন, দামি নামি নির্বাচন, কত রকম ব্যাপার আমরা সেটা দেখেছি। এইটা বাংলা মানুষ কোনোদিন এটা ভুলে যাবে না। মাননীয় স্পিকার, আমি যে কথাটা বলতে চাই, দেখেন আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এলাকা। আমি একসময় ডাক্তার ছিলাম, সরকারি চাকরি করেছি। আমার হাসপাতাল 51 শয্যা বিশিষ্ট সাবা হেলথ কমপ্লেক্স। আমি এই সংসদের কাছে দাবি করছি যে ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে 101 শয্যা বিশিষ্ট এটা হাসপাতাল হবে। আমি চাই পর্যায়ক্রমে এটি 250 হাসপাতাল হোক। আসলে একটা শ্রমিক বেল, লক্ষ লক্ষ শ্রমিক এখানে হাজার হাজার ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেখানে কোনো সরকারি হাসপাতাল নাই। সেখানেও একটা আমি 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবি করছি। আমি সাবা এলাকার জন্য আমি একটা শিল্পকলা একাডেমি দাবি করছি, এটা সাভারে এখনো হয় নাই। আমি একটা জনগণের কল্যাণে পৌরসভাতে একটি আধুনিক পার্কের দাবি করছি। আমাদের এলাকার সবচেয়ে এখন ভয়াবহ সমস্যা হলো মাদক। মাদক নিয়ে আমরা অনেকে যুদ্ধ করছি। আইনমন্ত্রী বলেছেন এটা নতুন নেওয়া হবে, মাদকের ডিলার যারা তাদেরকে ধরার জন্য কোনো কিছু এখনো আইন শক্ত নাই, জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। আমি চাই অবিলম্বে আইন প্রণয়ন করে যাতে এদেরকে আমাকে আটকাতে পারি এবং বাংলাদেশকে মাদক মুক্ত পারি, সেরকম ব্যবস্থা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি 20 মাইল জিরাবো সড়কটি খুবই ভয়াবহ অবস্থা। কোনো জায়গা আছে যেখানে নৌকা চালার মতো অবস্থা। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর কাছে বিনীত দাবি করছি যাতে এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হয়। আমি সবাই সাব রাস্তা অফিসটা অনেক পুরানো, জলের জন্য যে কোনো সময় ভেঙে পড়তে চাই, এটা আমি সংস্কার চাচ্ছি। আমি চাই যে উন্নয়নগুলো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলোর জন্য আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ 4। আপনার সময় 6 মিনিট। নাই যা মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁ 2। সময় 6 মিনিট। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই মহান সংসদে। আমি আর বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরপর 3 বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে এই সংসদে কথা বলার
সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদারতা এবং তার মহানুভবতায় আমি সংসদে নির্বাচিত হয়ে এবং পাশাপাশি আমার নেতা, উত্তরবঙ্গের নেতা এবং তথা সারা বাংলাদেশের নেতা জনাব মির্জা ফখরুল স্যারের নির্দেশনায় ভোটে জয়লাভ করে আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি একজন চিকিৎসক, আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকে এই সংসদে এইবারকার বাজেটে স্বাস্থ্য খাতে এবং কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়ার জন্য। আমরা দেখেছি বিগত দিনে 17টি বছর যার জন্য আমরা সংগ্রাম করেছি এই দেশের চিকিৎসকরা, আমাদের চিকিৎসকদের এবং এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিগত সরকার কিনা করেছে। এবং এমন একটি সময় এসেছিল যে আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি অসহায় ছিলাম। আজকে এই মহান সংসদে এই যে বাজেট দেওয়া হয়েছে, যেটি আপনার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা দেশের জিডিপির 101%। এতে চিকিৎসা ব্যবস্থা, যে রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে একটি করে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি এবং আপনারা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থায় যে টাকা বরাদ্দ করা হয়েছে, এটির জন্য যে কত লক্ষ লক্ষ টাকা আমাদের দেশে মানুষ সাশ্রয় করবে সেটা আমরা বুঝি। কারণ আমাদের কাছে যখন রুগীরা যায় সামান্য একটু অসুখের জন্যই তারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আমাদের দেশে নাকি চিকিৎসা ব্যবস্থা নাই। এবং এই হাত দিয়ে আমাকে অনেকে রিকমেন্ড করতে হয়েছে যে হি ওয়ান্টস টু গো ইন অ্যাব্রোড ফর কী বলে ফার্দার ট্রিটমেন্ট। এই যে অবস্থা করেছিল বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, কোটি কোটি টাকা দেশ থেকে এই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। আজকে এই স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য আমাদের সরকার, জনাব তারেক রহমান এবং খসরু সাহেব, আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছেন, আমরা ইন ফিউচার ভবিষ্যতে আমরা এটি আর বিদেশে যেতে দিব না, দেশের চিকিৎসা দেশেই হবে। আমি এখানে গর্বের সাথে বলতে চাই 2001 সালে থেকে 2008 সাল পর্যন্ত এদেশের চিকিৎসা ব্যবস্থায় যে উন্নতি হয়েছিল সেটি বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। এবং এই উন্নতির পিছনে সেই সময়কার প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব মুশারফ স্যারের তত্ত্বাবধানে আমরা এগিয়ে গেছিলাম। আমি নিজেই এখানে, আমাদের আরেকজন ডাক্তার আছেন আজকে সমাজ কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ সাহেব, ওনার নেতৃত্বে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে সুযোগ এসেছে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের চিকিৎসা দেশেই করব। যে বাজেট দেওয়া হয়েছে এটিতে আমরা চাই প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা হোক। আর একটি কথা এখানে বলতে চাই পাশাপাশি, যে এদেশের মানুষ চিকিৎসা পেতে চায় এবং তার জন্য হাসপাতাল উন্নত করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের চিকিৎসকদের পর, এদেশের চিকিৎসকদের পর আজকে গায়ে হাত তোলা হয়। আমি চাই এখানে স্বাস্থ্যমন্ত্রী থাকেন, তার জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকই রাখতে চান তাহলে ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং ডাক্তারদের, চিকিৎসকদের সুরক্ষা আইন প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ এদেশের চিকিৎসকরা 17 বছর যখন আমাদের চিকিৎসা করা কেউ ছিল না, আজকে ওই বেঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি, এই দেশের চিকিৎসকরা, আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি এবং মানুষের সেবা করেছি। তাই আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই দেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। আর একটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার, সময় শেষের দিকে আমি একটু সময় দিলে আমি খুশি হইতাম এবং সময় দিবেন এটি আশা রাখি। আমার বাড়িও যদিও দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের লোক, আমাদের ওরকম পরিচয় নাই। আপনারা তো অনেকে পরিচয় আছেন, কেউ ভার্সিটি ছাত্র, কেউ আবার উত্তরবঙ্গে তো মহাসচিব আছে, সময় দেওয়া হোক। উনি আপনাকে 2 মিনিট সময় দিয়েছেন, 2 মিনিটে শেষ করুন।
অন্যরা যখন বলে যে আমি ঢাকা ভার্সিটির ছাত্র বা আমি বরিশালের লোক, তখন সময় পায়। আমি উত্তরবঙ্গের লোক, আমাকে সময় দেবেন, এটি আমি আশা করি। 2 মিনিটে আমি বলতে চাই যে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেশের লোক। 2 মিনিটে যাই শেষ হোক, করেন, এখন এলাকার কথা বলা শুরু করেন। স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের আমাদের বাড়ি হলো ঠাকুরগাঁ 2 আসনে। এটি সীমান্তবর্তী এলাকা। এখানে শিক্ষার যেমন অভাব, ঠিক তেমনিভাবে স্বাস্থ্য চিকিৎসার ঠিক তেমনি অভাব রয়েছে। আমি চাই আমার এই গরিব এলাকার, আমাদের এই সীমান্তবর্তী এলাকার মানুষকে যাতে চিকিৎসা পায় এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, সেটি লক্ষ্য রাখবেন। পরিশেষে কৃষি খাতে আমাদের যে আমরা কৃষি নির্ভর, আমাদের এলাকার মানুষ চাকরি কম করে, আমাদের 90% লোক কৃষি নির্ভর। এই কৃষকদের উন্নয়নের জন্য আমাদের এলাকায় রাস্তাঘাট তৈরি করা হোক এবং হিমাগার তৈরি করা হোক, এবং আমাদের যে খাদ্যশস্য উৎপন্ন হয় সেটি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হোক, এটি আমি অনুরোধ করব। রাস্তাঘাট সম্বন্ধে আমি বাইরে বলতে যাব না, কারণ আমাদের স্থানীয় সরকার আছেন, মাননীয় মির্জা ফখরুল ইসলাম স্যার, উনি ব্যবস্থা নেবেন, এটি আমি আশা রাখি। পাশাপাশি আজকে মাননীয় স্পিকার একটি কথা বলতে চাই। মাদক আজকে আমাদের দেশের জাতির জন্য একটি বিরাট সমস্যা, এবং এইটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই মাদককে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে এই জাতি পিছিয়ে যাবে, এবং এটির জন্য ষড়যন্ত্র চলছে, সেদিকে লক্ষ্য রাখবেন, এটা আমি আশা করি। বন্ধু সাথীরা, মাপ চাই মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। আমি আর একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যে একটি শিক্ষায় যেমন জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য তেমনি সুস্থ, মানে আমাদের জাতিকে তৈরি করতে গেলে সুস্থ দেহ দরকার আছে। এবং ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে বাজেট অধিবেশনের বক্তব্যে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমাদের গ্রামে এক দুঃসম্পর্কের মামা ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার বাড়ির সামনে একটি বিশাল রাজকীয় তোরণ অথবা ফটক তৈরি করবেন, যাতে পুরো ইউনিয়নে ওনার আভিজাত্য এবং বড়ত্ব প্রকাশ পায়। তিনি চমৎকার নকশায় এক বুক অহংকার নিয়ে তোরণটি বানালেন। কিন্তু বিপত্তি বাধল তখনই যখন জানা গেল এই জাঁকজমকপূর্ণ তোরণটি বানানোর জন্য মামা বাসার চাল, ডাল, আলু সব বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের পাড়ায় যে একটা সমিতি ছিল, সমিতি থেকে বড় অঙ্কের একটা ঋণ নিয়েছেন। মাননীয় স্পিকার, পরের দিন আমার গ্রামেরই একজন যুবক, যিনি সমবায় সমিতিতে গিয়ে ক্ষুদ্র একটু ঋণ চাইলেন, একটা খামার করবেন। কিন্তু সমিতির কর্মকর্তা জানালেন, বাবা, আমার পক্ষে তোমাকে ঋণ দেওয়া সম্ভব নয়, কারণ তোমার মামা তোরণ বানানোর জন্য সমস্ত অর্থটুকু নিয়ে গিয়েছে, আমার সিন্ধুক এখন শূন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বিশাল যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটটা দেখে আমার কাছে মামার সেই গল্পের কথাটাই মনে পড়ল। মাননীয় স্পিকার, যে বাজেটটা পেশ করা হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যে বাজেটটাকে আমরা মনে করছি ঘাটতি এবং ঋণ নির্ভর একটি বাজেট। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে সমালোচনা করব, সরকারের ভুল ধরিয়ে দেবো, এটাই স্বাভাবিক। আমরা আয়না হয়ে ভুল ধরিয়ে দিতে চাই, এটা সরকারের সহ্য করতে হবে, নতুবা গণতন্ত্র অব্যাহত থাকবে না, ব্যাহত হবে। মাননীয় স্পিকার, যে ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখানে 2,43,000 কোটি টাকার ঘাটতি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। কিন্তু এনবিআর গত 3 বছরের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। 80%ও তাদের লক্ষ্য পূরণ হয়নি। সেক্ষেত্রে এত বড় একটি ঘাটতির বাজেট কি করে পূরণ করবে, এটা সন্দেহের অবকাশ রয়েছে। আর ঋণের কথা শুনলে আমাদের খুব ভয় লাগে, কারণ 3 দিন আগেও পত্রিকায় দেখলাম যে ঋণের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
প্রায় পত্রিকায় পাই যে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করছে, পালিয়ে বেড়াচ্ছে, কখনো নিজে আত্মগোপনে চলে গিয়ে কারাগারে অবস্থান করছে। আমার ভয় হয় যেভাবে ঋণের বোঝা আমার দেশের উপরে চাপছে, কখন যেন আত্মহত্যার মতো বড় ধরনের সমস্যা আমাদের উপর চেপে বসে। মাননীয় স্পিকার, আজ এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই সংসদটি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আর কয়েকদিন পরই ঐতিহাসিক জুলাইয়ের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের যখন বিচার চলছে, তখন আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা এখন ময়দানে নামা শুরু করেছে, হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে তাদের হত্যারও হুমকি দিচ্ছে। 2 বছরের মাথায় দেশের এই অবস্থা, এর পিছনে কারণও আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত রেজিমে 2009 থেকে 2024 সাল পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে। আমরা জানি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কত পরিমাণে কিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে শতভাগ আওয়ামী পরিবার অথবা সেই ফ্যাসিস্টের দোসর অথবা তাদের সহযোগী, তাদের পক্ষের লোক নিশ্চিত হওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখি, সেই সময় যারা নিয়োগ পেয়েছে তারা সেই দোসরদের পক্ষে ছিল, তাদেরকে এখনও আবারও বিভিন্ন জায়গায় পদায়ন করে অনেক থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। যারা দায়িত্ব পালন করছে রেজিম সরকারের সময়ে চাকরি পেয়ে, তারা বর্তমান সরকারের পক্ষে অথবা জামাত, শিবির, বিএনপি, এনসিপি তাদের পক্ষে ভূমিকা রাখবে, এটা আমরা কতটুকু আশা করতে পারি? মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কথা বলতে চাই, জন্য আপনার কাছে 2 মিনিট সময় বাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বাগেরহাট সদর আসনের এমপি। আমার এলাকায় নানান সমস্যায় জর্জরিত। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ শাসন করেছে ফ্যাসিস্ট সভায় রাজ পরিবার, যে কারণে এই এলাকাটা উন্নয়নের দিক থেকে একেবারেই বঞ্চিত ছিল। আমার কাছে মনে হয় যে সময় 4 দল দেশ শাসন করেছে 2001-এ, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন প্লিজ। স্পিকার, যে সময় ফ্যাসিস্ট সরকার এসেছে তখন থেকেই আমার এলাকায় উন্নয়ন একদম বন্ধ হয়ে গিয়েছে। 17 বছরের মধ্যে আমরা প্রায় বলে থাকি যে 17 পয়সার উন্নয়ন আমার বাগেরহাটে কখনো আমরা দেখতে পাইনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বাগেরহাটে প্রস্তাবিত খানজাহানি বিমানবন্দর, যে বিমানবন্দরটি সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আমরা যাকে বলি, খালেদা জিয়া, তিনি সেটা উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিমানবন্দরটি আলোর মুখ দেখেনি। এজন্য আমি অনুরোধ করছি, বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, 80 বছর ধরে আমার বাগেরহাটে একটি রেল লাইন চালু ছিল, বাগেরহাট খুলনার রেল লাইন, কিন্তু এক অজানা কারণে সেই রেল লাইনটা বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে 25 বছর আগে। আমি দাবি করছি, মাননীয় রেলমন্ত্রীর বাড়ি আমার জেলাতেই, আমি দাবি করছি সেই বন্ধ হয়ে যাওয়া রেল লাইনটা চালু করে আমার বাগেরহাট এর মানুষের চলাফেরার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দর সুযোগ করে দেবেন। বাগেরহাটের জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সংস্কার অথবা নতুন ভবন করা অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে আমার আসন বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়ায় জলাবদ্ধতার ব্যাপক আকার ধারণ করে। জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিল্পনগরী বিসিক একটি রয়েছে, যা আমি ছোটবেলা থেকে একইভাবে দেখে আসছি। দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া নেই, বিসিকটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সংস্কার করা প্রয়োজন। আমার পৌরসভায় সেবার মান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ঋণের ভারে জর্জরিত পৌরসভাটি, এদিকে নজর দেওয়ার জন্য বলছি। আমার এলাকায় বড় একটি শিল্প, পান শিল্প, যার উপরে অসংখ্য মানুষের জীবন নির্বাহ করে। এই পান এক সময় বিদেশে রপ্তানি করা হতো, কী কারণে যেন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। আমি এই পানটার আবারও রপ্তানি করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নওগাঁ 1। সময় নাই, কই আধা ঘন্টা পরে, আধা ঘন্টা। মাননীয় সদস্য,
আমার আমার উন্নয়ন তালিকা আছে নিয়ে আসি। মাননীয় স্পিকার আমাকে একটু 15 মিনিট সময় দেন, একটু 15 মিনিট পরে আপনার বলবো। সময় 6 মিনিট, আপনার দল থেকে আপনাকে 6 মিনিট সময় দেওয়া হয়েছে। না এখন বলুন 15 মিনিট পরে। ও 15 মিনিট পরে বলবেন। মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম রেজা। জনাব সেলিম রেজা আছেন? সময় 6 মিনিট। সেলিম রেজা, সিরাজগঞ্জ 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের অর্থমন্ত্রীকে একটি সুন্দর যুগোপযোগী বাজেট উপহার দেওয়ার জন্য। আমি 11 তারিখে বাজেট যেদিন ঘোষণা হয় সেদিন বিরোধী দলের বেঞ্চের দিকে তাকাইছিলাম। কিছুটা হলেও তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি হানজেলা সহ 2-1 ভাইকে টেবিল চাপড়িয়ে আমাদের অর্থমন্ত্রীকে উৎসাহ দিতে দেখেছি। আমরা চাই যে আরও পরিবর্তন ঘটুক, কারণ এই সংসদ জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সংসদ। এই সংসদের দিকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে। এই সংসদের পরিবর্তন দেখতে চাই, অতীতের মতো সংসদ যাতে না হয়। স্বৈরাচারী আমলে আমরা দেখেছি এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। আজকে ওই সময় দেখেছি যে অনেক নেত্রী রিডিং করতে পারতো না। তারা কোথায় ছিল, কিভাবে ছিল জানি না। আমার ধারণা যে সম্ভবত তারা এই কাজের মেয়ে হিসেবে চিহ্নিত ছিল। আজকে এই সংসদে আমাদের 50 জন মহিলা নেত্রী নিয়োগ হয়েছে। তারা কত ট্যালেন্ট, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা দুজনকেই এই 50 জন নারী নেত্রী উপহার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার 11 তারিখের পরে আমার এলাকায় গিয়েছিলাম। আমি শনিবার, রবিবার, শুক্রবার, শনিবার এলাকাতে ছিলাম এবং ওইখানে দেখেছি সন্ধ্যার পরে সব এলাকাতেই এখন মানুষ স্টলে থাকে, মানুষ স্টলে ভিড় করে, টিভি থাকে। আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি তাদের সাথে দেখা করার জন্য। ওইখানে গেলে স্টলের ভিতর থেকে লোকজন উঠে আসতো, বলতো যে আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনেছি। এই বাজেটে কোথাও দাম বৃদ্ধির কথা দেখি নাই, শুধু কম আর কম। কিন্তু আমাদের বিরোধী দলের নেতাদের কেন এই কম জিনিস দেখে না, দাম কম দেখে না, এটা আমরা বুঝতে পারি না। আজকে আপনার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে বিরোধী দলের অনেক নেতাই, ওনারা একজন নেতা আছে উনি ওয়াজ করেন ভালো, কিন্তু এই সংসদে এই বাজেটকে চানাচুর মার্কা বাজেট বলে অভিহিত করেছেন। আজকে এক্সপান্স করার অধিকার আপনার আছে, কিন্তু আমার মনে হয় যে কথাগুলো এক্সপান্স করা যায় না সেগুলো অন্ততপক্ষে তিরস্কার করা দরকার। কারণ তিরস্কার না করলে এরকম কথা সংসদে উঠে আসতেই পারে। মাননীয় স্পিকার, আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে আমি বাজেটের দিকে কথা না বলে আমি আমার এলাকা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে আমার এই সংসদ, আমার এই কাজীপুরের চতুর্দিকে বিএনপির ঘাঁটি। একদিকে সরিষাবাড়ি জামালপুর, সেখানে বিএনপির ঘাঁটি, একদিকে বগুড়ার সারিয়াকান্দি, সেখানে বিএনপির ঘাঁটি, অন্যদিকে ধনুট শেরপুর, সেটা বিএনপির ঘাঁটি, তারাস রায়গঞ্জ বিএনপির ঘাঁটি, সিরাজগঞ্জ সদর বিএনপির ঘাঁটি। মাঝখানে আমার এলাকা 54 বছর পরে এই প্রথম বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি এই এলাকাটা বিএনপির এলাকা হিসেবে পরিগণিত করতে চাই, আমি এটা আর হারাতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সমস্ত মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার দিকে দৃষ্টি দেওয়ার জন্য।
আমি আমার এলাকা যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। একদিকে 6টি অঞ্চল আমাদের চর অঞ্চল, সেটা দুর্গম চর অঞ্চল। এই চর অঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত। তারা আমাদের এই উপজেলাতে যদি আসতে চায় তাদেরকে অন্ততপক্ষে একদিন সময় দেওয়া লাগে প্রশাসনের কাজ করার জন্য। তাদেরকে 1000 টাকার উপরে বেশি খরচ হয়। ওই এলাকার মানুষের দাবি যে তারা একটা স্বতন্ত্র উপজেলা চায়। আমাদেরও নির্বাচনী ওয়াদা। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে ওই এলাকায় যেন একটি স্বতন্ত্র উপজেলা দেওয়া হয়। আমাদের ওই চর অঞ্চলের দুর্গম চর অঞ্চল, এখানে আল্লাহর কি অশেষ রহমত। ওইখানে যত ফসল হয়, বাদাম, মরিচ, তারপরে আপনার ভুট্টা, ধান, এত ব্যাপকভাবে উৎপাদন হয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে এইগুলো বাজারজাত করতে পারে না। শুধুমাত্র আপনার একটা ব্রিজের কারণে, একটা ভেটুয়া ব্রিজ যদি হয়, এই ব্রিজের মাধ্যমে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ হবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটু সময় চাচ্ছি আমার এলাকার আরও কিছু কথা তুলে ধরার জন্য। আজকে চর অঞ্চলে মানে আপনার এলাকার স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই। আজকে চর অঞ্চলে 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দরকার। চর অঞ্চলে আপনার একটা স্টেডিয়াম দরকার। চর অঞ্চলে আপনার যে একটা আপনার চর অঞ্চলে আপনার ওইখানে একটা ফাঁড়ি আছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব ফাঁড়িটাকে পূর্ণাঙ্গ থানা হিসাবে ওইখানে করা যায়। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমি আমার এলাকাতে অনেক কষ্টে, আমি চাই যে এই এলাকার অবস্থানটা ধরে রাখার জন্য আমি আমার ত্যাগ, ভালোবাসা মানুষের প্রতি এবং নিষ্ঠা দিয়ে আমি এই এলাকার আমার এই সংসদ আমি ধরে রাখতে চাই। আমার এই 6টা ইউনিয়ন নদীর ওই পারে, যেটা বীর অঞ্চল বলে, বীর অঞ্চলে বাহকা নামক স্থানে একটা ব্রিজ চাই। আপনার রতনকান্দি ইউনিয়নে একটা ব্রিজ চাই। এবং আমাদের আর একটা ব্যাপারে কথা বলি, সেটা হলো যে যমুনা ব্রিজ থেকে আপনার কুড়িগ্রাম পর্যন্ত 4 লেনের রাস্তা এবং যমুনা ব্রিজের এই বাঁধ নির্মাণের জন্য বিগত সরকারের সময়ে সমস্ত সমীক্ষা কমপ্লিট করে একনেক বৈঠকে উপস্থাপন হয়েছিল। কিন্তু তখনকার নেত্রী শুধুমাত্র উত্তরবঙ্গের কারণে এই একনেক বৈঠকে এটা পাশ হয় নাই। আমি সহ এই কুড়িগ্রাম পর্যন্ত, গাইবান্ধা পর্যন্ত আমাদের যমুনার সাথে যেসব এমপিরা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি ওই ফাইলটা আমি সংগ্রহ করেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সব মন্ত্রণালয়ে ওই ফাইল নিয়ে এসে আমি অনুরোধ করব যে এটা যদি অন্ততপক্ষে পাশ করা যায়, তাহলে যমুনার নদীতে যেসব এলাকাগুলো বিধ্বস্ত, ধ্বংস হচ্ছে, সেগুলো অন্ততপক্ষে উদ্ধার হবে। এবং শুধু আমার সিরাজগঞ্জ না, একেবারে কুড়িগ্রাম, গাইবান্ধা পর্যন্ত এটার উন্নয়ন হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মাননীয় স্পিকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পরবর্তী বক্তা, পয়েন্ট অফ অর্ডার বলুন মাননীয় সদস্য। মাইক দেন ওনাকে। তাসমিয়া প্রধান। মাননীয় স্পিকার, সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলেছেন 50 জন মহিলা সদস্যকে মাননীয় তারেক জিয়া উপহার দিয়েছেন। এখানে একটা সংখ্যাগত ভুল আছে। এখানে 13 জন বিরোধী দলীয় মহিলা সংসদ সদস্য আছেন। মাননীয় সদস্য, আপনি ঠিক মতো শুনেন নাই। তিনি 50 জন মহিলা সদস্যকে মনোনয়ন দেওয়ার জন্যে জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতাকেও ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ। উনি রেকগনাইজ করেছেন। জি ম্যাডাম। একটু আগাই রেহানা আক্তার, পরে নেক্সট পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। আপনার সময় 5 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। বিপ্লবোত্তর এই মহান জাতীয় সংসদে আমাদের উপর জাতীয় বাজেট তৈরির দায়িত্ব অর্পিত হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যথারীতি বাজেট উপস্থাপন করেছেন, কিন্তু বৈষম্যহীনভাবে এই বাজেট কিভাবে বাস্তবায়ন করা যাবে এ ব্যাপারে কোনো রোডম্যাপ আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করিনি। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তাহলে 2026-27 অর্থ বছরে এডিপি নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা 3 ধরনের বৈষম্য দেখতে পাই। 1, আঞ্চলিক বৈষম্য; 2, রাজনৈতিক বৈষম্য; 3, পদ্ধতিগত বৈষম্য। আঞ্চলিক বৈষম্য হলো বিভিন্ন সরকার কিংবা সব সরকারের আমলে বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চল অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে, উন্নয়নের বরাদ্দ সেই দিকেই বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এই বাজেটের মাধ্যমে যেন সকল অঞ্চলে সমান বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় বৈষম্য হলো রাজনৈতিক বৈষম্য। আমরা দেখেছি সরকারি দল এবং বিরোধী দলের যে আসনগুলোতে বরাদ্দের যে দৃষ্টি আমরা দেখেছি যে সেখানে সরকারি দলের সদস্যদের যে আসন সেখানে বরাদ্দ বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এবারের বাজেটের মাধ্যমে সরকারি বিরোধী সকল সদস্যদের আসনে সমানভাবে উন্নয়ন বরাদ্দ বণ্টন করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, পদ্ধতিগত বৈষম্য এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা জানি উন্নয়ন ও আর্থিক বরাদ্দের একক হিসাবে উপজেলাকে গ্রহণ করা হয়। ফলে যে সমস্যা হয়, যে উপজেলা ছোট সেই উপজেলার জন্য যে বরাদ্দ হয়, আর যে উপজেলা অনেক বড় সেই উপজেলার জন্য বরাদ্দ সমান হয়। আমার একটি উপজেলা যদি 5টি ইউনিয়ন নিয়ে হয়ে থাকে, পাশাপাশি যে উপজেলা 16টি কিংবা 20টি ইউনিয়ন সমান বরাদ্দ হয়ে যায়। এ কারণে বেশি ইউনিয়ন বিশিষ্ট যে উপজেলাগুলো তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বৈষম্যের শিকার হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই সংসদে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের একক হিসাবে উপজেলা নয় ইউনিয়নকে যেন বেছে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি এবার আমাদের জিডিপি এবং মাথাপিছু আয়ের ব্যাপারে কিছু বলতে চাই। আমরা জানি 2025-26 অর্থ বছরে জিডিপির পরিমাণ ছিল $501 বিলিয়ন, আর জিডিপি পার ক্যাপিটা মাথাপিছু আয় ছিল $3020। মাননীয় স্পিকার, মাথাপিছু আয় একটি কাল্পনিক বন্টনের নাম। জাতির সকল উপার্জন এস আলম এবং সালমান এফ রহমানদের দখলে রেখে আপনার, আমার এবং 20 কোটি মানুষের মাথায় কাল্পনিক বন্টন, এটা একটি প্রহসনের নাম। সুতরাং এই প্রহসন আমরা মেনে নিতে পারি না। আমি নতুন কোন এস আলম কিংবা সালমান এফ রহমান আমাদের অধিকার ছিনতাই করতে না পারে, এ কারণে আপনার মাধ্যমে সংসদে আমি দাবি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, এবার আমি একটু শিক্ষার দিকে যেতে চাই। আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটকে বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে 14,000 কোটি টাকা যে বেশি বরাদ্দ তিনি রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে অতিরিক্ত টাকাটি তিনি কোথায় খরচ করতে বেশি ভালো হবে, আমি সে ব্যাপারে একটু পরামর্শ দিতে চাচ্ছি। মাননীয় স্পিকার, এক্ষেত্রে 1 নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করার আমি আবেদন করছি। 2 নম্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করার প্রস্তাব আমি করছি। 3 নম্বর, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা বোর্ডের যে প্রাপ্য টাকা পরিশোধ করার জন্য আমি দাবি উত্থাপন করছি। 4 নম্বর, ইবতেদায়ী প্রতিষ্ঠান জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসার দাবি আমি উত্থাপন করছি। 5 নম্বর,
মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, 5 নম্বরে কওমি শিক্ষা কাঠামোতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আমি দাবি উত্থাপন করছি। আর সর্বশেষ, যে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারি ভবন পায়নি, সে সকল প্রতিষ্ঠানকে ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আমি বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি আমার স্থানীয় কিছু সমস্যার কথা বলতে চাই। আমরা জানি যে আমার যে এলাকা মোরেলগঞ্জ শরণখোলা নির্বাচনী আসন, এটা সুন্দরবন এবং সমুদ্র বেষ্টিত তীব্র লবণাক্ত এলাকা। এই এলাকা বাংলাদেশের একমাত্র এলাকা যেখানে ডিপ টিউবওয়েল কার্যকরী নয়। এ কারণে পানযোগ্য পানির অভাবে হাহাকার পড়ে যায়। মাননীয় স্পিকার, এলাকার নারী পুরুষ ধনী গরিব সকলের একটাই দাবি, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, মানে বৃষ্টির পানি ধরে রাখার জন্য সেই ট্যাঙ্কি। মাননীয় স্পিকার, আমার 20টি ইউনিয়ন, একটি পৌরসভার জন্য আমি প্রতি ইউনিয়নে 1000 করে 21,000 সেই ট্যাঙ্কির দাবি আমি করছি আমার এলাকার জন্য। মাননীয় স্পিকার, আমার এলাকার 75 ভাগ রাস্তা কাঁচা। আমি সেই কাঁচা রাস্তা পাকা করার জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানগুছি ব্রিজ আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। পর্যটন বিকাশ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং মংলা বন্দর বরিশাল বিভাগ থেকে ব্যবহারের ক্ষেত্রে 150 কিলোমিটার পথ কমে যাবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে মাদকের যে আগ্রাসন, সে আগ্রাসন বন্ধের জন্য একটি সরকারি বিরোধী দল মিলে বাংলাদেশ থেকে মাদক নিরসনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, বাজেট সেশনে সাধারণত পয়েন্ট অফ অর্ডার দেওয়া হয় না। কাল থেকে দুবেলা বক্তৃতার ঝড় শুরু হবে, তবু বলুন, আপনি দাঁড়িয়েছেন। পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, বাজেট হলো গাণিতিক একটা বিষয়, এখানে রসাত্মক গল্পের উদাহরণের বিষয় না। আমি সেই লক্ষ্যে আমাদের মাননীয় বাগেরহাটের সদর এমপি সাহেব উনি যে সুন্দর তরুণের গল্প বলেছেন, আমি সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, বাজেট ওনারা বলতেছেন বিরাট এবং বিশাল। যখন বড় বিশাল বলা হয় তখন তুলনা করা হয় একটা কিছুর সাথে। তো বাজেট, আমাদের যে জিডিপি অনুযায়ী আমাদের বাজেট বিশাল না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি কি বাজেটে বক্তৃতা দিয়েছেন? আপনি বলেছেন ইতিমধ্যে, আপনি বক্তব্য দিয়েছেন। আমি প্রথম অর্ধে দিছি, কিন্তু অরিজিনাল বাজেট বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি এখন আমার। পরে ভবিষ্যতে আমার না করতে দিবে না। আমি যোগাযোগ করছিলাম, পয়েন্ট অফ অর্ডারে এই বিতর্ক করার কোনো সুযোগ নেই। বাজেটটা বড় না ছোট, এটা বক্তৃতার মাধ্যমে সদস্যরা বলবেন। আমি প্রমাণ করতে চাই বাজেটের আকারটা, আমি গাণিতিকভাবে বলতে চাই এটা আকারটা। মাননীয় স্পিকার, না, পরে আকার নিয়ে এখন আর বিতর্ক করার সময় নেই। এখন অনেক সময় বাকি, সময় অল্প, অনেক বক্তা, সুতরাং আমাদেরকে দ্রুত এগোতে হবে। মাননীয় স্পিকার, তাহলে হুইপ সাহেব একটু বলেন আমাকে যেন বলার বাজেট নিয়ে আপনি হুইপের সাথে যোগাযোগ করেন। মাননীয় সদস্য জনাব মাহমুদুল হক রুবেল, শেরপুর 3 আছেন? সময় আপনার, সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু অসুস্থ, জ্বর হঠাৎ করে, তারপরেও আসলে আজকে যেহেতু তালিকায় নাম দেওয়া হয়েছে, সময়ও নেই, সেই জন্য আমি আমার বক্তব্য রাখছি অসুস্থ শরীরেই। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে বক্তব্যের শুরুতে আমি আমাদের কিছু মহান ব্যক্তি সম্পর্কে, যদি তাদের সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ না করি তবে আমার এই বক্তব্য অসম্পূর্ণ রয়ে যাবে। মাননীয় স্পিকার, বাজেটের পূর্বে আমি স্মরণ করছি আমাদের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের 75 পরবর্তী দেশের স্বাধীনতা উত্তর অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে, তলাবিহীন ঝুরি অবস্থা থেকে, যিনি খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশটাকে
একটা স্থিতিশীল অর্থনৈতিক অবস্থানে নিয়ে এসেছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই সেই মহান ব্যক্তি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা ঐতিহাসিক দল, যে দলটি মানুষের প্রাণের স্পন্দন হিসেবে রয়েছে, সেই দলটি সৃষ্টি করেছেন। আমি সেই মহান নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন ঘটিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি আজও ঐতিহাসিকভাবে আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করলে আমরা লক্ষ্য করি তার সমস্ত জীবনের যে ত্যাগ তিতিক্ষা, উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য যেভাবে শ্রম দিয়েছেন, যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি জীবনের শেষ সময়ে বিনা চিকিৎসায় মিথ্যা মামলায় উনি কারাবরণ করেছেন। উনি দেশকে ভালোবেসে, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই বাংলাদেশ থেকে একটি দিনের জন্য বাইরে যান নাই। বাংলাদেশের মানুষকে রেখে উনি কোথাও সরেন নাই। অথচ উনি যদি ওনার পরিবারের কথা ভাবতেন, নিজের সুখ দুঃখের কথা ভাবতেন, তবে ওনার অনেক সুযোগ ছিল আতাত করার, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে অনেক সুযোগ ছিল ভালো থাকার। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করি মৃত্যুর পূর্বে উনি যে সম্মান পেয়েছেন, ওনার জানাজায় যেভাবে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে চোখের পানি ফেলেছে, সারা দেশের মানুষ যেভাবে ওনার জন্য দোয়া করেছে, প্রধানমন্ত্রী না হয়েও, সাবেক প্রধানমন্ত্রী হয়েও দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের যে ভালোবাসা উনি পেয়েছেন, এটা এই উপমহাদেশের বিরল ঘটনা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সময় অল্প, একটু আমাকে সময় বাড়িয়ে দিবেন। আমি বাজেট নিয়ে দু একটি কথা বলে আমার এলাকার কথা বলবো। মাননীয় স্পিকার, আমার বাবা আপনার সঙ্গে এমপি ছিলেন 79 সালে, 91 সালে। আমার বাবার মৃত্যুর পরে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান 94-এ। আমি 95 জানুয়ারিতে প্রথম এমপি হই ছাত্র অবস্থায়। এরপরে আমার রাজনীতি শুরু। মাননীয় স্পিকার, এই রাজনীতি করতে গিয়ে বহু চড়াই উতরাই পেরোতে হয়েছে। আমি 7 বার এই দল থেকে নমিনেশন পেয়েছি, 4 বার এমপি হয়েছি। যদিও সময়কাল প্রথম একবার শুধু পূর্ণ সময় মেয়াদে এমপি ছিলাম, বাকি সময় স্বল্প সময়ের। মাননীয় স্পিকার, আমার আজকের যে বাজেট, এই বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি। যে যার অবস্থান থেকে আলোচনা করেছেন। সরকারি দল সরকারি দলের মতো আলোচনা করেছেন, বিরোধী দল বিরোধী দলের জায়গা থেকে বিরোধিতা করেছেন, অর্থনীতিবিদরা আলোচনা করেছেন, টকশোতে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা আলোচনা করেছেন, দেশের বাইরেও কিছু ইউটিউবার কিছু নেগেটিভ আলোচনা করেছেন, আমরা লক্ষ্য করি। মাননীয় স্পিকার, অথচ এই 26-27-এর বাজেট, এরকম একটা সাহসী বাজেট, এরকম একটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, স্বার্থ দেখে, সুখ দুঃখ দেখে এরকম একটা দুঃসাহসিক বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে উপস্থাপন করেছেন। এর জন্য প্রশংসা না করে যখন সমালোচনা করে তখন দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আসলে সমালোচনা আমরা লক্ষ্য করি এবারের বাজেট নিয়ে। আমি অনেকগুলি বাজেট দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এবারের বাজেট
মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। একটু মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি এইদিকে আলোচনা করব না। 11 তারিখের পর থেকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আমার শেরপুর নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে। যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, তখনই বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বছর অতিবাহিত হয়েছে। এই 20 বছরে যে উন্নয়নগুলি করেছিলাম, সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল, ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোনো নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন। মাননীয় স্পিকার, আমার মহারশী নদী, সোমেশ্বরী নদী, চীনের যেমন দুঃখ ছিল হোয়াংহো, আমার এলাকার দুঃখ এই 2টা নদী। এই 2টা নদী একটু বন্যা হইলেই, পাহাড়িয়া ঢল হইলেই এই নদী 2টা পার ভেঙে যায়। হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গরুর খামার নষ্ট হয়ে যায়, মুরগির খামার নষ্ট হয়ে যায়। আমার এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাননীয় স্পিকার, আমার এই নদীগুলির বাদ করা, স্থায়ী বাদ করা খুবই জরুরি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেল। আর 1 মিনিট মাননীয় স্পিকার। কি করবেন আর 1 মিনিট দিয়ে? আচ্ছা বলেন 1 মিনিট আর কি বলেন, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, যাই হোক, আমার এলাকার যে সমস্যাগুলি দেখেন মাননীয় স্পিকার, এই মেঘালয়ের পাদদেশে অবস্থিত আমার এলাকা। মাননীয় স্পিকার, এখানে হাতি মানুষের দ্বন্দ্ব, এটা মানুষ শুনলে হাসে। এই আধুনিক যুগে প্রত্যেক বছর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই হাতি মানুষের দ্বন্দ্ব, এটার জন্য আমাদের পরিবেশ বনমন্ত্রীর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 17 বছর কোনো কাজ হয় নাই। এই 10-12 বছরে প্রায় 50 জনের মতো লোক মারা গেছে। বহু আবাদি ফসলি জমি, ফসল পাকার পরে এই হাতির খাদ্য না থাকার কারণে এই ধান ক্ষেতের ধান তারা খেয়ে ফেলেছে, বহু বাড়িঘর তারা ধ্বংস করছে। মাননীয় স্পিকার, এই হাতি সংরক্ষণ প্রকল্প আছে, এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হোক। এই বাংলাদেশের যে কয়টি ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4, সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম 79, ক্লাস 9-এ পড়ি। সেখান থেকে আজকে
গণমানুষের অধিকার আদায়ের জন্য আমার এলাকা ময়মনসিংহ সদর 4-149 তথাকথিত ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর রৌশন এরশাদের আসন, ভোট ছাড়া এমপি, কাজ ছাড়া লুটেরা। আমি সেখান থেকে আমার মানুষজন আমাকে ভালোবেসে, দলকে ভালোবেসে, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়ার আশ্বাস, তার আদর্শে গঠিত বিএনপিকে ভালোবেসে বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানবিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যে ওনার নির্দেশে বিজ্ঞ অর্থনীতিবিদ, ব্যবসায়িক জনাব আমির খসরু মহোদয়ের চিন্তা চেতনায় যে বাজেট উপস্থাপন করা হয়েছে সংসদে, আমি সেই বাজেটকে আমরা নাই শুধু আমরা এই সংসদ চলাকালীন সময় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা সপ্তাহে 2 দিন যাওয়ার সুযোগ পাই। আমি গত শুক্রবার দিন এলাকায় গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার আগেই শব্দ পাচ্ছি মানুষজনের। আমি দেখি আমার ঠিকানাটি ময়মনসিংহ বিভাগীয় শহরের একদম একটি মেইন রোডের 100 ফিটের মধ্যে। এই এলাকায় অনেক গরিব মানুষেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খায়, তারা আমার বাসার চতুর্দিকে। আমি ভয় পেয়ে গেলাম। যতটুকু পারি, বিএনপি যতবার সরকারে এসেছে ছাত্র জীবন থেকেই সেই নিরীহ মানুষদের মানবিক কারণে তাদেরকে সহযোগিতা করেছি। 2টি ঈদেও করেছি জনাব তারেক রহমানের প্রণোদনা উপকারভোগীদের দেওয়ার। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে, যে জুতো পলিশ করে, সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই। ওনারা বলে আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকারভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন মাননীয় স্পিকার। আমি আমার এলাকায় 6,91,000 ভোটার আর জনগণ অনেক। আমি জনাব প্রেসিডেন্ট মহোদয়ের বক্তব্যে বলেছিলাম, এর পূর্বেও 2 মিনিট সময় পেয়েছিলাম, আমার এলাকাটি ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়ায় 2 ভাগে বিভক্ত। একটি বিভাগীয় শহর আর একটি 11টি ইউনিয়ন নিয়ে সদর আসন, সদর এলাকা কোতোয়ালি থানা। আমি আপনার কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ রাখতে চাই, আমি সকল মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়দের কাছে অনুরোধ রাখব যে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামের সময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, ঠিক এমনিভাবে 300টি আসনেই শুধু আমরা বলবো না, আমরা যারা বিএনপির সংসদ সদস্য আছে, বাংলাদেশকে গড়তে হলে সবাইকে নিয়ে, এই বাংলাদেশকে সবার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে সমান ভাগে আমরা যেন সেই উন্নয়নের কাজ করতে পারি, সকল মন্ত্রী মহোদয়েরা সেই দৃষ্টি দিবেন। আমি জরুরিভাবে বলতে চাই, আমার এলাকায় পরাণগঞ্জ ইউনিয়নে একটি মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ছিল। ফ্যাসিস্ট সরকার এসে বেগম খালেদা জিয়ার নাম ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে সেটি ধ্বংস করেছে। আমি অনুরোধ করব 100 শয্যায় উন্নীত করে ওই অবহেলিত এলাকার মানুষদের সেই স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কাজ করবেন। আমি বলেছিলাম বুড়োরচর ইউনিয়নের কাছারি বাজার এলাকায় একটি বেলি ব্রিজ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখ ভরা হৃদয়ে বলতে চাই, আমি সেদিন জানতে পারলাম সেই বৃষ্টি না হওয়াতে সেই ড্রামের উপর
বাঁশ কাঠ দিয়ে যে সাঁকো করা হয়েছিল সেইটি থেকে ভেঙে যে 3টি 4টি ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় নদীতে পড়ে যায়, জীবন বিপন্ন হওয়ার পথে ছিল, জনগণ উদ্ধার করেছে। জরুরি ভিত্তিতে আমি সেই বেলি বৃষ্টি করার জন্য আপনার প্রতি আমি অনুরোধ রাখব। পাশাপাশি ময়মনসিংহ বৃহত্তর এলাকা নিয়ে গঠিত, হাসপাতালের যে করুণ অবস্থা, আমার মাননীয় বিরোধী দলের নেতাও গিয়েছিলেন, দেখেছে। আমি সেটার সম্প্রসারণ চাই এবং শিশু হাসপাতালকে অতি সত্বর হস্তান্তর করে সেটার উন্নয়নের ছোঁয়া লাগার জন্য আমি আহ্বান। মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। যে শিক্ষানগরী, কিন্তু ময়মনসিংহে 17 বছরের কোনো শিক্ষার উন্নয়ন হয় নাই। আমি আপনার কাছে জোর আবেদন জানাবো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেন অচিরেই সেখানে দৃষ্টি দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে বড় বাজেট দিয়েছে ময়মনসিংহ সদর, যেহেতু আমি বলেছি শৈরিনী হাসিনার দূষর ধ্বংস করে দিয়েছে সেই আসনটিকে, সেই বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যতবার সরকারে এসেছে বিএনপির জনগণ সেই আসনটি বিএনপিকে উপহার দিয়েছে। আমি আপনার কাছে আহ্বান রাখব যে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ এবং যুবাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ছোট ছোট সেই শিল্পায়ন করার জন্য অনুরোধ করব। পাশাপাশি নদীর ওপরে যে সবজির পৃথিবী, আমি আমার পূর্বের বক্তব্যে বলেছিলাম, জরুরি ভিত্তিতে হিমাগার প্রতিষ্ঠিত হলে সেখান থেকে কৃষকরা ন্যায্য মূল্যে তার দাম পাবে। আমি আপনার কাছে উদাত্ত অনুরোধ রাখব, সকল মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খুঁজে সেই উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে আমাকে সহযোগিতা করবেন, আমার প্রিয় মানুষদের শান্তিতে ঘুমানোর জন্য ব্যবস্থা করবেন। পাশাপাশি মাদক মুক্ত সমাজ করার জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে আমি 2টি পেট্রোল কার চেয়েছিলাম। বর্তমানে এই বিভাগীয় শহর কারণে বৃহত্তর ময়মনসিংহের সকল আবর্জনা ময়মনসিংহের চেয়ে বসবাস করে। আমরা সেই মাদকমুক্ত সমাজ গঠন করার জন্যে আমি 4টি পেট্রোল কার অতি সত্বর চাই, কারণ ব্রহ্মপুত্রের এপার ওপার সেই 2টি কার দিয়ে কোনোভাবেই সেই পুলিশি অভিযান চালানো যায় না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ রাখব অনতিবিলম্বে সে পেট্রোল কার দিয়ে জনগণের নিরাপত্তার জন্য, মাদকমুক্ত সমাজের জন্য সহযোগিতা করবেন। পরবর্তী বক্তা মাননীয় সদস্য নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। জাতীয় সংসদের বাজেট আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। এই বাজেট বক্তৃতা আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি। এতে করে দেখা গেছে যে এটা হলো কথার ফুলঝুরি, বাস্তবায়নযোগ্য এবং সুসংবাদ, জাতিকে সুসংবাদ দেওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। যেমন এখানে যে যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ওই কর্মসংস্থানের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই এবং কতজন কোন প্রকল্পে বা কোন ধরনের প্রকল্পে কতজনের কর্মসংস্থান হবে এ বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। আমি প্রথমে শিক্ষার বিষয় বলতে চাই। শিক্ষা খাতে 2% মোট জিডিপির 2% বরাদ্দ হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয়, আগের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি। কিন্তু আমরা একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা
শিক্ষায় বেশ এগিয়েছে, কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এই দেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শিক্ষার হারের দিক থেকে, শিক্ষার হার নয়, মানে যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে 10ম শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান 8ম শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো 5ম শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে না? দ্বিতীয়ত, আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে 5ম শ্রেণী পর্যন্ত, মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাহলে তারা কেন পাবে না? এই বৈষম্য কেন? তৃতীয়ত, আমাদের শিক্ষক সমাজ তারা যেই ট্রেনিং পাচ্ছে, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে ট্রেনিং পান, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেনিং সেভাবে পান না, এবং তাদের জীবনযাত্রার মানও অনেক নিচু, তারা অনেক কম বেতনে তাদের কাজ করতে হয়, এবং দেখা যায় যে মাসের পর মাস তারা বেতন পান না। তো এই ক্ষেত্রে নাগরিক বৈষম্য হয় নাকি? এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হোক, আর সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে, বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। এরপরে আমি বলতে চাই কৃষি সম্পর্কে। কৃষি খাতে মোট জিডিপির 0.63% দেওয়া হয়েছে। এর আগের বছরের চেয়ে 0.2% বেশি, কিন্তু এটা কৃষি প্রধান বাংলাদেশে এটা কি কৃষকের প্রতি অবহেলা নয়? আমাদের কৃষকদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এমনকি যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখান যে কৃষিক্ষেত্রে এআই, ড্রোনের ব্যবহার হবে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। আমাদের কৃষকেরা দেখা যাচ্ছে যে তারা তাদের মানে ডুবে যাওয়া ধান, তারা ডুব দিয়ে সেই ধানগুলো কাটতেছে, তাদের হারভেস্টার নেই। আবার তারা যখন ধান শুকায় তখন রোদের জন্য অপেক্ষা করতে হয়, অথচ বিশ্বের অনেক দেশেই আরও কয়েক দশক আগেই এই ধান শুকানোর মেশিন ব্যবহার করা হচ্ছে। তাইলে আমাদের দেশে কৃষকদের সেই সুবিধা কেন আমরা দিতে পারছি না? এরপরে আমি বলবো সামাজিক নিরাপত্তার বিষয়টা। সামাজিক নিরাপত্তাটা আমাদের অনেক সুন্দর করে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সামাজিক নিরাপত্তায় এই খরচ ওই খরচ করা হবে, কিন্তু আসলে নিরাপত্তা কিভাবে? যে আপনার
সব কিছু আছে ঘরে, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা নাই, তাহলে সেই ঘরটাকে কি আপনি নিরাপদ মনে করবেন? নিশ্চয় না। আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচারের ব্যাপারে সরকার এগোতে পারেনি। আর দ্বিতীয়ত, আমাদের যুবক ছেলেদেরকে হত্যা মানে তাদেরকে হাত পা বেঁধে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শরীর। আমাদের শিশুদেরকে, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আমাদের মহিলাদের, নারীদের নিরাপত্তা নেই। তাহলে আমরা সামাজিক নিরাপত্তা কিভাবে পেলাম? আর কৃষক কার্ড, এটা আমাদের কি কাজে লাগবে? আর ফ্যামিলি কার্ড কি কাজে লাগবে? এদেশের শতকরা মোট লোক সংখ্যা হলো এই দেশে যদি 18 কোটি হয়, তাহলে কমপক্ষে 4 কোটি পরিবার আছে। তাহলে এই 4 কোটি পরিবারের মধ্যে 40 লক্ষ যদি পায়, তাহলে বাকি কি থাকে? ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। আপনার সময় 6 মিনিট। মিনিট বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2026 সালের অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির বিনির্মাণের রূপরেখা। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি সাহসী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে বাজেটে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3 আরের কৌশলকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। মূল্যস্ফীতি মাননীয় স্পিকার 7.5% নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এই বাজেট যুগান্তকারী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যসেবাকে চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা, সারের ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি ঋণ পুনর্গঠনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সিঙ্গেল উইন্ডো ডিজিটাল সেবা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক জটিলতার হ্রাস এবং তরুণ উদ্যোক্তার জন্য স্টার্টআপ ও ডিজিটাল অর্থনীতির বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার প্রস্তাব নিঃসন্দেহে দেশের মেধা ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এটা জনস্বস্তির বাজেট। জনস্বস্তির দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্যপণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেনের বিভিন্ন স্তরে উৎসকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5
শতাংশে আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী। আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আমি সেদিকে আর যাচ্ছি না। মাননীয় অনেক কথা ছিল। আমার মশকারি কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই মাননীয় স্পিকার। আমার মশকারি কুতুবদিয়া দুটি দ্বীপ উপজেলা। মাননীয় স্পিকার, আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল, ভাঙতে 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 নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের চট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার 1 পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলামন্ত্রী ছিলেন, তিনি জেলামন্ত্রী ছিলেন আগে 2001 সালে বেগম খালেদা জিয়ার আমলে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে বলবো কুতুবদিয়ায় প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাঁধ করতে হবে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়া চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার 1 আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়, মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু চাচ্ছি। মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করেন। আমার এখানে মহেশখালীতে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, আমার লাগে মাত্র 25 মেগাওয়াট। আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে, অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়। এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। 5 লক্ষ মহেশখালীবাসীর আরেকটি দাবি, আমি আমাদের নেতারা এখানে আছেন, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গরা, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দিতে হবে, একটা সেতু দরকার। মাননীয় স্পিকার, আমরা আর কত মরবো সমুদ্রের স্পিড বোটে আর ডেনিস বোটে, আমরা আর মরতে চাই না। আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দরকার। মাননীয় স্পিকার, লবণের দাম বাড়াতে হবে। এখানে বাণিজ্য মন্ত্রী নাই, আবার লবণ আমদানির পায়তারা শুরু হয়েছে। আমরা যেখানে লবণ বিক্রি করি আমরা পার মন 600 টাকা আমরা দাবি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, আমাদের মন্ত্রী ছিলেন, 600 টাকা আমরা পার মন, আর আমরা খাচ্ছি 1600 টাকা পার মন, 40 টাকা করে কেজি খাচ্ছি। সেজন্য লবণের দামটা আমাদের নিম্ন পর্যায়ে 600 টাকা করা হয়। মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্যে উন্নীত করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মেইন লাইন ছিল 96,000, মহেশখালীতে 42,000 একর অধিগ্রহণ করা হয়েছে। আমরা যাব কোথায়? আমরা উদ্বাস্ত হতে চাই না। মাননীয় স্পিকার, আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কারামরছড়া ওয়াহানক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগু দেশের লোকেরা, এটা হবে না। মহেশখালী মাতার বাড়ি এবং দলগড়া লোকদের চাকরি দিতে হবে, মহেশখালী লোকদের। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। বসুন মাননীয় সদস্য, বসুন। বাকি দেখ, উনি শেষ করেন নাই, ওই যে
মাননীয় সদস্য, আপনি অন্যদেরকে বসতে বলবেন না, ওটার তো আমার কাজ। 1 মিনিটে বলেন, টেক 1 মিনিট প্লিজ। রেজিস্ট্রি যুক্ত কবল আমলে আমরা দখলদারি মালিক, বন বিভাগ ওখানে বেশি ডিস্টার্ব করে, তারা যাতে ডিস্টার্ব না করে। মহেশখালী কলেজকে সরকারিকরণ করতে হবে। কুতুবদিয়াকে একটিমাত্র কলেজ, সেই কলেজের ডিগ্রি এবং অনার্স লেভেল চালু করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যাতে চাকরি পাই, আমরা মহেশখালীতে থেকে আমাদের উন্নয়নের অংশীদার হতে পারি, সেই ব্যবস্থা আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এখানে আছেন, মহেশখালী সেতু কুতুবদিয়া আমাদের বেড়িবাঁধ মাস্ট এই একনাকে আগামী একনাকে পাস করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য, খুব জরুরি না হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবেন না। পয়েন্ট অফ অর্ডার সমসাময়িক চলমান বিষয়ের উপর হতে হবে। এই চলমান বিষয়ের উপর বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে, এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরও বাড়ায় দিবেন, আর ওনাদের না করলে ওনারকে আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে চাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সে সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম, তিনি বললেন কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয়, এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না। এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বক্তা জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে 1 নম্বর বলেছে, এটা আপত্তি আছে আপনার? বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন। মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিল আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, অলইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে? এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোনো সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে। এটা নিয়ে বিতর্ক হোক, এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না।
ঠিক আছে, সেটা আমি ইতিমধ্যে মাননীয় সদস্য আমি বলেছি আমি পরীক্ষা করে দেখব যদি না না মাইক ছাড়া বলবেন না, না না 1 সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে, সংসদে প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন। এবং আচ্ছা মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি ধন্যবাদ, গভীর শ্রদ্ধা পোষণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণা শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা, ধন্যবাদ, কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য বসুন। না না ঠিক আছে, না না আমি এখানে মাদ্রাসা পড়ার, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে এখানে এই দিকের চাইতে, সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি। তবে আমার এই ট্রেজারি বেঞ্চও 2-1 জন আছে। ওই দিন আপনি বলেছেন ভালো, অলরেডি আপনি কিছু জানেন, এটা তো আমরা ধরে নিলাম। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বলেন, আপনারা এটা জমা রাখেন, পরের দিন আরেক সময়। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। ওয়াদা করলাম। আচ্ছা কামরুজ্জামান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যাহা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। পরবর্তী বক্তা মোহাম্মদ কয়সার আহমদ, 226 সুনামগঞ্জ 3। আপনার সময় 6 মিনিট। চিফ হুইপ, আপনিও আরবি একটা আয়াত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন চিফ হুইপকে মাইক দেন। অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্যের কাছে, মানে সিনিয়র লিডাররা দাঁড়ালে অন্যান্য সদস্যবৃন্দ আছেন তারা স্বাভাবিকভাবেই বসবেন এবং সিনিয়ররা কথা বলবেন। আর আমরা যেহেতু 92% মুসলমান এবং আমরা আল্লাহকে গভীরভাবে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি। আমাদের মাননীয় সদস্য যিনি বক্তব্য রাখছেন মাহফুজুল্লাহ ফজিল সাহেব, তিনি একজন আলেম। তা আপনি তার কাছেও জিজ্ঞেস করতে পারেন তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন নাকি মানে হৃদয় খুলেই কথাটা বলেছেন, যে আপনারা সবাই যেন সহিভাবে গ্রহণ করতে পারি। এই কথাটা তো মাহফুজুল্লাহ ফজিল সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মকভাবে বললে এবং কেউ পরিহাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপের জন্য না, এটা একান্তভাবেই আমাদের সকলের মানে আমলকে আরও সহি এবং শক্তিশালী করার জন্য বলা হয়েছে। কাজে মাননীয় স্পিকার এই আলোচনাটা এখানেই শেষ হোক এবং আমরা সবাই মুসলমান, আমরা সেটা বিশ্বাস করি। হ্যাঁ
আর সিনিয়ররা বক্তৃতা দিলে মাননীয় স্পিকার আপনি জুনিয়রদের সঙ্গত কারণে আপনি গ্রহণ করবেন না, সেটা আমার কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য কয়সার আহমেদ, সুনামগঞ্জ 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করতে চাই আজকের এই বাজেট অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে স্মরণ করতে চাই যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি আপোষহীনভাবে আন্দোলন করেছেন, মরহুমা মা বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে চাই। আজকে এই বাজেট অধিবেশনে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে এত সুন্দর জনবান্ধব একটি বাজেট দিয়েছেন। এই বাজেট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রাণের এই বাজেটের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ। দীর্ঘ 1.5 যুগ পরে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এইরকম একটি বাজেট বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী উনারা মিলে আজকের এই বাজেট দিয়েছেন। এর জন্য আমি সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আজকের বাজেটে আমি একটি কথা বলতে চাই। এই বাজেটের সর্বোচ্চ খাত, এ পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তর খাত যেটা দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যতে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কখনো বাংলাদেশে এত জায়গা শিক্ষা এবং স্বাস্থ্যতে বরাদ্দ দেওয়া হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর স্বাস্থ্যই সব সুখের মূল। এটাই ছিল আমার নেতার পরিকল্পনা। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 2025 সালে 25 ডিসেম্বর যখন এসে বক্তব্য দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি মনে করি আজকের বাজেট ওইটা আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের সর্বস্ত মানুষ, সব স্তরের মানুষ এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আজকের পার্লামেন্টের একটি অংশ বিরোধী দলের মাননীয় এমপিরা এটা বিরোধিতা করতেছেন। আমি বিশ্বাস করি ওনারা বুঝেন তারেক রহমান এই যে বাজেট দিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন এটা বাস্তবসম্মত বাজেট ওনারা মনে বিশ্বাস করেন, কিন্তু বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করতেছেন। মাননীয় স্পিকার, আমি মনে করি মাননীয় স্পিকার, আজকে এই বাজেটকে সামনে নিয়ে আমি যেটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আগে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছেন। আজকে শুধু এখানের পরিকল্পনা নয়, এটা 2014 সালে 15ই জুলাই লন্ডনের একটি ইফতার পার্টিতে উনি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছিলেন, ওইখানে নিয়ে প্ল্যান করেছিলেন। সেটা দীর্ঘদিন পরে আজকে বাংলাদেশে নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে উনি বাস্তবায়ন করেছেন। এটা আজকের একদিনের প্ল্যান নয় মাননীয় স্পিকার। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই ফ্যাসিস্ট সরকার উনার বক্তব্য নিষিদ্ধ করেছিল, এর জন্য বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। আমরা কাছে থেকে সুযোগ হয়েছিল উনার সাথে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাজেট দিবেন এবং সুন্দরভাবে দেখতে চাবেন যে তার শিক্ষা খাতে বরাদ্দ দিবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন, কৃষি খাতে বরাদ্দ দিবেন, সেটা দিয়েছেন। আমি বিরোধী দলের নেতৃত্ব, আসুন আমরা সবাই মিলে এই যে বাজেট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে সাপোর্ট করি এবং বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশ যাতে হয় সেটার দিকে আমরা সেটার দিকে খেয়াল নেই। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে 2 মিনিট সময় দিবেন, এলাকার কথা বলতে হবে প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে
এলাকার কথা কিছু বলতে হয়, আপনার মাধ্যমে বলতে চাই। আমি আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই। সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে ওই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসাবে আপনি আমাকে সিন্ডিকেট মেম্বার করেছেন, কলিমুদ্দিন মিলন সাহেবকে সিন্ডিকেট মেম্বার করেছেন। এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করতেছে স্থায়ী ক্যাম্পাসের জন্য। আপনার মাধ্যমে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করতেছি। সাথে সাথে আমি অনুরোধ করব, ঢাকা থেকে সুনামগঞ্জ যদি যে রাস্তা, হাইওয়ে রাস্তা, এটা ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে প্রায় 12-13 ঘন্টা সময় লাগে মাননীয় স্পিকার, কিন্তু এটা যেতে আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ হয়ে যেতে হয়। আমি মনে করি এটা যদি 4 লাইন করা হয়, 4 লাইন করলে তাহলে এখানে 7 থেকে 8 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়া যাবে। তাই আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যাতে এই মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। একই সাথে আমি আপনাকে অনুরোধ করব, ঢাকা সুনামগঞ্জের যে রাস্তা, এই রাস্তাটুকু জগন্নাথপুর পৌরসভার উপর দিয়ে যেতে হয়। পৌরসভার যে ছোট রাস্তা, এইখানে প্রায় রাস্তা 30 থেকে 40 মিনিট ট্রাফিকের মধ্যে থাকে ঢাকাগামী বাসগুলো সুনামগঞ্জ যেতে। যদি আমরা 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার একটি বাইপাস রাস্তা করতে পারি, তাহলে 5 মিনিটে এই রাস্তা পাস করা যাবে। তাই আমি আপনার মাধ্যমে এই সংসদে আপনার প্রধানমন্ত্রী মহোদয় এবং যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব একটি বাইপাস সড়ক করার জন্য। তাহলে আমরা এখানে আধা ঘন্টা 35 মিনিট সময় সেইভাবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটা বলতে। সাথে সাথে আমি বলতে চাই, আমার জগন্নাথপুরে খুবই অবহেলিত একটি ব্রিজ এখানে করা দরকার, অনেকগুলো রাস্তাঘাট করা দরকার, এবং এই রাস্তাঘাটগুলো অনেক অবহেলিত। আমরা বাটি অঞ্চলের মানুষ, আপনি জানেন শান্তিগঞ্জ ও আমরা বাটি অঞ্চলের মানুষ এই কৃষির উপর নির্ভরশীল, যাতে স্থায়ী বাঁধ দেওয়া হয় প্রত্যেক বছর, যাতে বাঁধ দেওয়া হয়। পানি উন্নয়ন মন্ত্রী মহোদয় এখানে গিয়েছিলেন, গিয়ে দেখেছেন। আমি আপনার মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রীকে বলবো যাতে আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের একমাত্র ফসল কৃষি, এই কৃষির উপর নির্ভরশীল, তাই স্থায়ী বাঁধ দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। পাশাপাশি জগন্নাথপুর পৌরসভা এটা এ গ্রেড পৌরসভা, এই পৌরসভার মিনিমাম কোনো সার্ভিস নাই মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে এই পৌরসভা যাতে এ গ্রেড সার্ভিস পায়, যেহেতু এ গ্রেড ট্যাক্স আমাদের এলাকার মানুষ পে করতেছে। আমি সর্বোপরি 1 মিনিট মাননীয় স্পিকার আপনার মাধ্যমে একটি জিনিস বলতে চাই। আপনি জানেন আমাদের এই দীর্ঘদিন পরে নির্বাচিত একটি সরকার, মাননীয় স্পিকার 1 মিনিট দিবেন, 30 সেকেন্ড। মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, 1 মিনিট পরে আজান হবে, 1 মিনিটে শেষ করবেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমরা সবাই জানি দীর্ঘদিন পরে নির্বাচিত সরকার, সাধারণ মানুষের নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। আমরা জানি, আমি মালয়েশিয়া এবং চীনের যারা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, আজকে আমি তাদেরকে এই সংসদ থেকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমরা দেখেছি অতীতে কি দেখেছি, রাষ্ট্রীয় সফরে সরকার প্রধানরা গেলে বিশাল বহর যায়, শত শত মানুষের বহর যায়। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে একদম সীমিত। এর আগে বাংলাদেশে কখনো এত ছোট একটি টিম নিয়ে কোনো রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান না। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ থেকে বিরোধী দলের নেতারা বোঝা উচিত, এই যে বাজেট অধিবেশন, এই বাজেট মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।